মূলত একটা সূক্ষ্ম পলিটিক্যাল চাল দিয়ে এই ন্যাশনাল হসপিটালের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করতেছিলাম এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কলেজে কলেজে মারামারি হইতেছে এই সংবাদের মাধ্যমে। আমরা আসল মূল ব্যাপারটা থেকে সরে যাচ্ছি। আমরা যেই ব্যাপারটা নিয়ে আন্দোলন শুরু করছিলাম সেটা ছিল অভিজিৎরে ভুল বা অবহেলাজনিত চিকিৎসার মাধ্যমে অভিজিৎ মারা গেছে, এটা কারণে আন্দোলনটা করতেছিলাম। আপনাদের অনেক টিভি গুলাতে আমরা এটা দেখছি যে অভিযোগ করা হয়েছে। মূলত আমাদের কাছে যে এভিডেন্স আছে, যে প্রমাণ আছে, যে ভিত্তিতে আমরা বলতেছি ওরা ভুল চিকিৎসা করছে অথবা ওরা চিকিৎসা অবহেলা করছে, সেটাই একটা জায়গায় প্রকাশ পায় না। এই ব্যাপারে কিছু বলতে চাইতেছি। মূলত অভিজিৎ 16 তারিখে ভর্তি হয় ন্যাশনাল হসপিটালে। তখন ওর প্লাটিলেটের মান ছিল 1 লক্ষ। তারপরে 1,05,000 আমাদের কাছে প্রত্যেকটা রিপোর্ট আছে, আপনাদের দিয়ে দেবো। তারপর 17 তারিখ সকালবেলা অভিজিতের বাবা যখন দেখা করতে যায় তখন ওর বাবার অভিজিৎ বলে যে বাবা আমি জল খাবো, আমার একটু জল এনে দাও। সে নার্স জিজ্ঞাসা করে আমি কি বাড়া থেকে কিনে এনে দেবো? আমাদের সময় হলে আমরা দেবো। ও তখন পিপাসার তরে বলে আমরা সময় হলে দেবো, আপনি এখন চলে যান। সে বাইরে চলে গেছে, দ্বিতীয়বার ঢুকতে দেয় নাই। সন্ধ্যা যখন 7টা হয়েছে, যখন 7টা বাজছে তখন অভিজিৎ খুব অসুস্থ। ওর বাবা গেছে, অভিজিৎ অক্সিজেন সিলিন্ডার দিতে গেছে। অক্সিজেন সিলিন্ডার গেছে, অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন নাই। অভিজিতের বাবা বের করে দেওয়া হয়েছে। অভিজিতের বাবা তারপরে ওই দিন যখন দেখা করছে 17 তারিখেই, তখন অভিজিৎ বলে বাবা এই জায়গার চিকিৎসা আমার ভালো লাগতেছে না, আমার এই জায়গা থেকে নিয়ে যাও। অভিজিতের বাবা সকালবেলা 18 তারিখ যেদিন অভিজিৎ মারা গেল, সকালবেলা অভিজিতের বাবা অ্যাম্বুলেন্স ভাড়া করছে অভিজিৎ অন্য হসপিটাল নিয়ে যাবে দেখে। এত রিকোয়েস্ট করছে, এত চেষ্টা করছে, কোনোভাবে হসপিটাল কর্তৃপক্ষ ছাড়ে নাই, কোনোভাবেই ছাড়ে নাই, একবার জন্য ছাড়ে নাই। তারপরে ওই 18 তারিখ যেদিন মারা গেল ওই দিন দুপুর 11টার দিকে বলে যে অভিজিৎ খুবই সিরিয়াস অবস্থা, অভিজিৎ আইসিইউতে নেওয়া হবে, আইসিইউতে নিতে হবে, আপনি একটা সিগনেচার করেন। অভিজিতের মামা যায় সিগনেচারটা করছে। এরপরে যখন অভিজিতের মামা আমরা যখন সন্ধ্যা 7টার সময় অভিজিৎ মারা গেল দেখা করতে গেছি, দেখা করতে দেয় নাই। অভিজিৎ বলে যে তোমার একজন গার্জিয়ান পাঠাও। অভিজিতের মামা ভেতরে গেছে। পরে সে বলে যে আমার ভাগ্নে এখন কেমন আছে? কয় যে এখন সুস্থ আছে, ঘুমাইতেছে, আপনার দেখা করার দরকার নাই, দেখা করতে দেবে না। ওর মামা জোর করে যায় ভেতরে। হাত যখন ধরছে দেখা হাত পুরো ঠান্ডা, পুরোপুরি হাত ঠান্ডা, হাত কোকড়ায়, এটা সন্ধ্যা 7টার দিকে, হাত পুরো ঠান্ডা হয়ে কোকড়ায় বেঁকা হয়ে গেছে। ওর মামা চিৎকার দিয়ে উঠছে, কয় আমার ভাগ্নে তো নাই, আমার ভাগ্নে তো মারা গেছে। তারা বলে যে না মরে নাই, ও তো জীবিত আছে। কয় না, ওর হাত ঠান্ডা, হাত বেঁকা হয়ে কুকড়ায় গেছে, শক্ত হয়ে গেছে, ও মরে নাই। মানে এক ডাক্তার এসে বলে যে হায় রে মাত্র মারা গেল। আপনার চিন্তা করেন একটা হসপিটালের কর্তৃপক্ষ ডাক্তাররা কতটা ইনসিনসিয়ার হইলে, কতটা ইরেসপন্সিবল হইলে আমাদের রোগী মারা গেছে তা জানে না পর্যন্ত। ও শেষ মুহূর্তে তারা বলে যে ও মারা গেছে যে জন্য, সেটা ছিল ডেঙ্গু শক সিমটম। আচ্ছা, তারা বলে ডেঙ্গু শক সিমটমের কারণে মারা গেছে, এটা বলছে একেবারে শেষে। যদি শক সিমটমের কারণে মারা যায় থাকে তো অবশ্যই ছটফট করছে। যদি ছটফট করে শেষ মুহূর্তে যে ইমার্জেন্সি ট্রিটমেন্টটা দেওয়া দরকার ছিল তা দেয় নাই, কারণ তারা জানতোই না ও মারা গেছে। এরপরে আমাদের সমস্ত ছাত্ররা জড়ো হয়, আর টিভিতে ডাকা হয়। আমাদের ছাত্ররা বলে যে ডাক্তারের সাথে কথা বলবো। ডাক্তার বলে ক্যামেরার সামনে কোনো কথা হবে না। ডাক্তার আর হসপিটালের কর্তৃপক্ষ পুলিশ ডাকে। পুলিশ, আমাদের যেসব ছাত্ররা ছিল তারা বলে পুলিশটা একলা কথা বলতে দেবো না, আমাকে প্রতিনিধি পাঠাইতে হবে। পুলিশ একলা যায় ভেতরে কথা বলছে। কথা বললে আইসা বলে যে এই তোমরা যদি এই থেকে না যাও তাহলে তোমাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেবো। এটা যদি টাকা না খাই, এই কথা কোনো মানুষে বলে? আপনারা চিন্তা করেন। এরপরে আমরা সেনাবাহিনী ডাকছি। সেনাবাহিনী ভিতরে কথা বলছে, আইসা বলে দেখো তোমাদের একটা কথা বলি, তোমরা যার বিরুদ্ধে আন্দোলন করতে চাইতেছো তার আঙ্গুলটা আমাদের হাতের থেকে মোটা, তোমরা আন্দোলন করে কিছু করতে পারবে না। হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে ওর যে 30-35 হাজার টাকা বিল হয়েছে ওই বিলটা মওকুফ করে দেবে, আর 10,000 টাকা তোমাদেরকে দিয়ে যাবে, তোমরা চলে যাও। একটা মানুষের জীবনের মূল্য কি 10,000 টাকা? আপনারা চিন্তা করেন। এরপর আরো ছাত্ররা চড়া হয়ে গেছে, ওই জায়গায় ভিড় হয়েছে। পরে রাত্রি 2টা পর্যন্ত আমাদের না অভিজিতের ডেথ সার্টিফিকেট দিছে, না অভিজিতের লাশ ছাড়ছে, অভিজিতের একটা রিপোর্টও দেয় নাই। তারপরে আন্দোলন চড়া হওয়ার কারণে রিপোর্ট দিয়ে ছাড়িয়ে দেয়। এরপরে 19 তারিখ সব ঠান্ডা ছিল। 20 তারিখ আমার কলেজের ছাত্ররা যখন আন্দোলনে যায়, শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, কোন রকম ভাঙচুর কিচ্ছু করে নাই। তাদেরকে যে আলটিমেটাম দেয় আপনারা এর সুষ্ঠু তদন্ত করে নিজেদেরকে আপনারা যে দোষী না সেটা প্রমাণ করেন। কিন্তু তারা কি করলো, যখন আমরা আন্দোলন ভঙ্গ করে সবাই চলে যাইতেছে, মাত্র 20-25 জন ডিএমআরসিএন আছে, তখন কিছু ভাড়া করা গুন্ডা ছাত্র নামক কিছু কুলাঙ্গা যারা ওই জায়গার সোহরাওয়ার্দী কলেজের ছাত্র, তারা এসে আমাকে ছাত্রের উপর আক্রমণ করে সব ছাত্র অস্ত্র সহ ছিল, লোহা, আমাদের কাছে প্রত্যেকটা প্রমাণ আছে, আপনাদের দিয়ে দেবো। লোহার লাঠি ছিল, লোহার রড ছিল, প্রত্যেকটা দিয়ে ছাত্রকে আক্রমণ করা হয়েছে। যদি আপনারা জানেন যে ন্যাশনাল হসপিটালের থেকে প্রায় 2 কিলোমিটার ভেতর সোহরাওয়ার্দী কলেজ। আমাদের আন্দোলন ছিল ন্যাশনাল হসপিটালের বিরুদ্ধে। ওদের যদি টাকা না খাওয়ায় আর এই আন্দোলন ধামাচাপা দেওয়ার চেষ্টা না করে, কিসের জন্য ওরা এসে আমাদের আক্রমণ করলো? এরপরে আমরা কিছু বলি নাই। তারপরের দিন 21 তারিখ আমাদের সমস্ত ছাত্র মিলে আমরা আন্দোলনের উদ্দেশ্যে আবার গেছি। ন্যাশনাল হসপিটালের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করছি, তখন পুলিশের লাইন লাগাই দিয়েছে। 100, 200, 300 পুলিশ ছিল। পুলিশ আমাকে আন্দোলনই করতে দেয় নাই। সে পুলিশের প্রোটোকলে থাকে ওই সোহরাওয়ার্দী কলেজের ওই টোকাইগুলা পুলিশের প্রোটোকলে থাকে আমাদের ছাত্র আক্রমণ করছে।
আমার ছাত্ররা কম ছিল, দৌড়ে চলে এসে এই জায়গা থেকে আরো ছাত্র মিললে যখন ওই জায়গায় গেছে তখন পুলিশ যখন ছাত্র দেখছে বেশি তখন টিয়ার শেল নিক্ষেপ করে। জুলাই আন্দোলনের পরে এই যে পুলিশ আবার টিয়ার শেল নিক্ষেপ করলো। আমরা ভাঙচুর করছিলাম, কোন আন্দোলন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, কিসের জন্য টিয়ার শেল নিক্ষেপ করলো? যদি টাকা না খায়। আর টাকা যদি খায় থাকে তার মানে হসপিটাল কর্তৃপক্ষ এই আন্দোলনের ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা টাকা খাবে কিসের জন্য? আর যখন ছত্রভঙ্গ হয়ে যায় তখন আবার এই সোহরাওয়ার্দী কলেজের পোলাপানরা আমাকে ছাত্রগুলো আক্রমণ করে। 100-150 বেশি ডিএমআরসিয়ান ছাত্র মাথা ফাটছে, পাও ভাঙছে, গুরুতর হয়ে জখম হয়েছে। এরপরে 22-23 তারিখ এই 2টা দিন ছিল, শুক্রবার শনিবার, আমরা সবাই রেডি হয়েছি। আমরা বলছি সুপার সানডেতে যাই আমরা 14-15টা কলেজের ছাত্র মিললে আমরা যাই আন্দোলনটা করব। এরপরে তখনও আমরা যাই, এই যে গতকালকে ঘটনা, আমরা গেছি ওইখানে আন্দোলন করতে, তাও শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করছি। এই আন্দোলনের ভিতরে আবার এই সোহরাওয়ার্দী কলেজের পোলাপানরা চকলেট বোম ফাটাইছে, ইট পাটকেল ফাঁকা শুরু করছে, লোহার লাঠি দিয়ে বাইরেছে। কালকেও ছাত্র আহত হয়েছে। এইটা আর মানা যায় না। আমরা আন্দোলন করতে গেছিলাম ন্যাশনাল হসপিটাল বিরুদ্ধে, তা তৃতীয় পক্ষ হয়ে যখন ঢুকছে 3বার আমাদের ছাত্র আহত হয়েছে। এরপরে আমরা গেছি আক্রমণ করতে। আমরা গেছি ওই সোহরাওয়ার্দী কলেজে, তখন যে সব ছাত্ররা ভাঙচুর করছে। এখন মূল বিষয়টা হয়ে যাচ্ছে যে একটা সূক্ষ্ম পলিটিক্যাল চাল দিয়ে কলেজে দাঙ্গা লাগাইতেছে। আর মূল যে অভিজিতে এই ন্যাশনাল হসপিটালের বিরুদ্ধে আমাকে আন্দোলন, অভিজিৎকে যে হত্যা করা হয়েছে, আমরা এটা ভুল চিকিৎসা বলবো না, বলবো এটা হত্যা করছে। এই হত্যা যে করা হয়েছে এটার বিরুদ্ধে যে আন্দোলনটা করতেছি, সেই আন্দোলনটা পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। আর আজকে ছাত্র এসে আবার আক্রমণ করছে। সব নিউজ, সব মিডিয়া গুলোতে এই বিষয়টারে হাইলাইট করে দেখানো হইতেছে। মূলত আমরা ভুলে যাইতেছি যে এই হসপিটালটা কত বড় ডাকাইত। আচ্ছা, ডেঙ্গু ট্রিটমেন্টের জন্য 30-40 হাজার টাকা ওষুধ লাগে কোন জায়গায়? আপনি বলেন, 2 দিনে 30-40 হাজার টাকার ওষুধ লাগে কোন জায়গায়? আমাদের কাছে রিপোর্ট আছে, রিসিট আছে। অভিজিতের 17 তারিখের এএলটি-এসজিপিটির মাত্রা ছিল 141 ইউনিট পার লিটার, আমাদের কাছে রিপোর্ট আছে। এটা স্বাভাবিক থাকার কথা 50-এর নিচে, একটু বেশি ছিল। তাহলে তারা চেষ্টা হবে এটা কমানোর। একজন লিভার সিরোসিস রোগী থাকে 200 থেকে 250 উপরে কোনোদিন যায় না। তারা এমন কি ট্রিটমেন্ট করলো যে 1692 ইউনিট পার লিটার হয়ে গেল লিভার সিরোসিসের মাত্রা, এই 16 ইউনিট পার লিটার হয়ে গেল এএলটি-এসজিপিটির মাত্রা। শুধু এইটাই না, প্রায় 33.85 গুণ বেশি।